অনেক সুন্দর অলিরও কথা শুনে। আসলে ওই সময়টা যারা যখন আমরা আসলে মেডিকেলের প্রথম ফার্স্ট ইয়ারে, তখন আসলে নিজেদের মধ্যে একটা ফিলিংসটাই আলাদা থাকে। আর তখন কি আমরা নিজেরা অলি থাকি? আসলে ওইটাই, আমরা অলি থাকি, আর আমরা চাই সবাই হিরো হয়ে যেতে চায়। হ্যাঁ, রাইট। মুকুট ভাই, আপনার কাছে আবার আসবো। আমি পর্যায়ে ডক্টর বর্ণালী হাসানের কাছে যাব, ছোটবেলার স্মৃতিতে যাব। তার আগে জানতে চাইবো গানের সাথে কিভাবে জড়ালেন? আসলে গানের সাথে জড়ালাম বলতে গেলে প্রথমে সবচেয়ে যে মানুষটা আসলে আমাদের ফ্যামিলির মধ্যে যে বেশি অ্যাক্টিভ ছিল উনি হচ্ছেন আমার আম্মা। রিসেন্টলি উনি মারা গেছেন, আপনি জানেন। তা আমার নানি খুব পছন্দ করতো গান বাজনা, আর নানা ছিলেন, উনি একজন অ্যাডভোকেট ছিলেন। তো নানা নানির বাসায় গান, তখন থেকে আম্মা, আমার খালারা, মামারা সবাই গান গাইতেন, পুরনো গান, তখন থেকে পুরনো দিনের গান গাইতেন। তো ওরা ড্রামও প্র্যাকটিস করতো। আমার একটু একটু যেটা মনে পড়ে, ওরা বেশ সাংস্কৃতিক মনা ছিল। সো নানা নানির বাসার থেকে, তখন আমি খুবই ছোট, তখন থেকে আসলে আমি জানি যে আমি গান গাই। আমার খালা নাচতেন, তারপরে ফেরদৌসী রহমানের সাথে গান শিখতেন, তখন অনেক অনেক আগের কথা, সেখান থেকে আসলে আসছে। আর আমি যখন খুবই ছোট, আমি মনে হয় ক্লাস 1-2-তে পড়ি, আমার একটা টিচার ছিলেন, উনি শেখ জমিরুদ্দিন, বাসায় গান শেখাতে আসতো। কিন্তু সেই সময় উনি আমার বড় বোনদেরকে শেখাতো। কিন্তু একদিন দেখা গেল যে আমি বললাম ওনাকে যে আমি কি একটু বাজাবো, তখন সে সত্যি অবাক হলো যে আমি তো তার ছাত্রী না, কিন্তু আমি তার কাছে তাকে আমি পুরা গানটা শোনাই। তখন সে সত্যি আমাকে খুবই আদর করে। সেখান থেকে আসলে গান শেখার শুরু, আর আম্মার অনুপ্রেরণা সবসময় ছিল। আচ্ছা আচ্ছা। তো বর্ণালী আপা, আজকে আপনার একটা গান শুনি। কোন গানটা করবেন আজকে? যখন মার কথা বলতেছি, আমি একটা মাকে নিয়ে একটা গান গাই। আমার রিসেন্টলি তো আমি আমার মাকে হারিয়েছি এই ইয়ারে, এই বছরেই। আর আম্মার কথা বলতে আসলে আরেকটা কথাই বলতে হয়, লাস্ট যেটা আমাদের পান্তা ইলিশ আমাদের বাসায় হয়, সেটা আসলে আম্মার সাথেই কাটে। তা আমার মনে পড়ে রাত্র, তখন কাজ থেকে আসার পরে 8টার দিকে আম্মা তখন খাওয়া দাওয়ার পর বলে, চলো আমাদের তো ইলিশ কেনা হয় না। আমি বললাম আম্মা সকালে যাই। না রাত্রেবেলা এটাকে আমার ঠিক করতে হবে, সো আমাদের এখনই যাওয়া ভালো। তা আমরা মান্নান গ্রোসারিতে, জানেন জামাইকাতে, তখন প্রায় 11:30 ওরা ক্লোজ করতেছে। ওরা বলতেছে যে না, আমরা তো আপনাকে কাটতে পারবো না, হোল ইলিশ আপনাকে, পুরা ইলিশটা নিতে হবে। তা আম্মা বললো ঠিক আছে, আমরা পুরা ইলিশটাই নিব। তা আসলে প্ল্যান ছাড়া ছিল। তারপরে আমরা তাড়াতাড়ি সকালে সবাইকে দাওয়াত করলাম, এবং সেই ইলিশ মাছটা রান্না হলো, সারা রাত ধরে বটিতে কাটা হলো এখানে নিউ ইয়র্কে, বাঙালি স্টাইলে। আমার এটা আসলে আমি ভুলতে পারবো না। হ্যাঁ, আমার অবদানের কথা ভুলতে পারবো না। সেই লাস্ট যে, এবং আমার কিছু কিছু পেশেন্ট ওই দিন আসছিলেন, আমার ফ্রেন্ড কিছু আসছিলেন, আমার হাজবেন্ডের ফ্রেন্ড, আমার ফ্রেন্ড সবাই আসছিলেন। তো তারাও এখনো বলে যে খালাম্মার সেই দিনের এত আদর, মানে পয়লা বৈশাখটা আমরা এত মজা করে কাটালাম। আর আম্মার শাড়িটা ছিল সাদা শাড়ি আর লাল পাড়, যেটা গরদ বলে আর কি, সেটা সাধারণত এখন পাওয়াও যায় না। তো সেই শাড়িটা পরা ছিলাম, আমার এখন মনে পড়ে, খুবই একটা মানে মর্মস্পর্শী সময় আসলে আমার। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা বর্ণালী হাসানের কণ্ঠে মায়ের একটি গান শুনি, মায়ের মতো আপন কেউ নেই। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই।
মায়ের মতো আপন কেহই নাই রে, মায়ের মতো আপন কেহই নাই। মানে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের অনুষ্ঠানটা যেমন একদম জৌলাসপূর্ণ একটা অনুষ্ঠান, তেমনি এই অনুষ্ঠানে হাসি কান্না থাকবে, এটাই তো স্বাভাবিক। মায়ের গানটি আপনার আমি বলবো যে এই অনুষ্ঠানে একটা বাড়তি আমেজ আমাদের এই অনুষ্ঠানে। আসলে মা ছাড়া তো কিছুই না। তো অনেক ধন্যবাদ গানটি শোনানোর জন্য। এই গানটাও আসলে গানে যে মিউজিকটা তৈরি করে দিয়েছেন নাদিম ভাই, আমাদের নিউ ইয়র্কের নাদিম ভাই। উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং গান কম্পোজার। হ্যাঁ, নাদিম উনি একটা খুবই অস্বাভাবিক অতি সুন্দর একটা গানের সংযোজনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। লুনাপা, আজকে যেহেতু বৈশাখের অনুষ্ঠান, সেজেছেন, এটা কি সম্পূর্ণ কৃতিত্ব আপনাকে দিব নাকি বিউটি পার্লারকে দিব? আমি তো আসলে বিউটি পার্লারে যাই না। যাই হোক, নিজে সাজেন, এটাও কিন্তু একটা বড় গুণ। খুব সুন্দর করে সাজতে পারা, এটা 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 খুব মানে জানি না, তবে বিউটি পার্লারে সাজাটা আমি খুব একটা পছন্দ করি না, বিশেষ করে মুখে। আমার মনে হয় আমাকে যেরকমই দেখা যাক, তারপরে যদি আমি নিজে সাজি আমার ভিতর তৃপ্তিটুকু থাকে, কিন্তু অন্য জায়গায় সাজলে আমার কাছে খুব মেকি মনে হয়, তো আমি আসলে সেটা করি না। এখন আমাকে যেরকমই দেখা যাক, আমি নিজে সাজতে খুব পছন্দ করি। আমরা নেক্সট সঙ্গে যাব। আপনার বিকেল বেলার মেয়ে একটা গান আপনার কণ্ঠে শুনেছিলাম। হ্যাঁ, বিকেল বেলার মেয়ে গানটা আসলে যেটা বলছিলাম যে আমরা যখন হোস্টেলে থাকতাম, ঢাকা ডেন্টাল কলেজে যখন পড়তাম, তখন আমরা আসলে আমাদের কিছু সিনিয়র আপা, তারপরে জুনিয়র মেয়েদের সাথে আমাদের নিজস্ব একটা পরিবারের মতো হয়ে থাকতাম। তো তখন হতো কি, আমাদের একজন আপা ছিলেন যার নাম লুবনা শারমিন। উনি আসলে খুবই গুণী একটা মেয়ে। ওনার কোনো মানে আমি এমন কোনো কিছু পাবো না যে জিনিসটা উনি জানেন না। তো ওনাকে আমি একদিন বললাম, লুবনা আপা, আপনি এত সুন্দর কবিতা লিখেন, আপনি আমার জন্য একটা গান কেন লিখে দেন না? তো আমাকে বলছেন যে লুনা, আমি চেষ্টা করব, কিন্তু আমি জানি না কেমন হবে। আমি বলছি, লুবনা আপা, আপনি যেটাই ধরেন সেটাই গোল্ড হয়ে যায়। তো আপনি অবশ্যই, আমার খুব ভরসা যে আপনি করতে পারবেন, কারণ আমি আপনাকে চিনি। তো উনি আমাকে খুব সাহস করে একটা লিখে দিলেন। তো আমি এটা নিয়ে আবার এখানে যে আমাদের এখানে একটা খুব জুনিয়র একজন মিউজিক ডিরেক্টর, যা উনি সাউন্ড ইঞ্জিনিয়ার, ওর নাম সিফাতুল্লাহ, আর ওর ডাকনাম পায়মান। তো ওকে বললাম যে ছোট ভাই, তুমি আমাকে এটা একটা মিউজিক করে দিতে পারবে? এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু গান, তোমাকে খুবই ভালো করে করতে হবে যেন আমি একজনকে খুশি করতে পারি। সেটা ছিল সেই লুবনা আপাকে খুশি করা। তো আমি আসলে এই গানটা করার পরে আমি খুব খুশি হয়েছি। তো ও যেভাবে করেছে আমি চেষ্টা করেছি, বাট আমি জানি না কতটুকু করতে পারলাম। হয়তো লুবনা আপা খুশি হবেন। আর আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার লুবনা আপাকে। আমি এখন ওনাকে অনেক ভালোবাসি। আর পয়লা বৈশাখগুলো তো ওনাকে ছাড়া চলতোই না হোস্টেলে। তো অবশ্যই এই সময় ওনার গানটা গাইতে পেরে আমি খুবই খুশি। আমি ওনার গানটাই গাবো।